সবাইকে শুভ দুপুর বিকাল বিকাল হয়ে গেছে। যাই হোক, আজকে নতুন একটা লেকচার, সেটির নাম হচ্ছে ইভেননেস এন্ড হেয়ারিনেস। তো এটাকে আনইভেননেস এন্ড ইরেগুলারিটিও বলা যায়। স্যার আমাদের যে ক্লাসটা করতেন স্যার, এটা কি স্যার ভিডিও করতেছেন স্যার? অবশ্যই। এটা কি স্যার ক্লাস আমাদের কি গুগল ক্লাসরুম আপলোড করে দেবেন স্যার এটা? তোমরা এখনো গুগল ক্লাসরুম ঘুরেই দেখো নাই আমার, একবার ঘুরে এসে তারপর কথাগুলো বলো আমাকে, ঠিক আছে? আমি তোমাদের জন্য গুগল ক্লাসরুমে সবকিছু দিয়ে রাখতেছি, তোমরা যদি গুগল ক্লাসরুম না দেখেই আমাকে প্রশ্নগুলো করো। প্রত্যেকটা ক্লাসের লেকচার, প্রত্যেকটা ক্লাসের ভিডিও গুগল ক্লাসরুমে আপলোড করা আছে। ওকে, ইভেননেস এন্ড হেয়ারিনেস, এখানে কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি। তো সেই ছবিগুলোতে দেখা যাচ্ছে যে আমরা যদি বলি যে এই যে দুটো ছবি, ইয়ার্ন তো একা একা ইয়ার্ন হবে না, অনেকগুলো ফাইবারের সমষ্টিতে ইয়ার্ন তৈরি হবে। তো সেই সমষ্টিগত ফাইবারের ভিতরে দেখো কিছু ছোট 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 ফাইবার আছে যেগুলো এদিক সেদিকে চলে গেছে, যেগুলোকে আমরা প্রজেক্টিং ফাইবার, শর্ট ফাইবার বলছি। এছাড়াও এই যে পাশের ছবিতে দেখো মাঝে মধ্যে কি হয়েছে, বেড়ে গেছে, যেটাকে আমরা থিক থিন বলে থাকি। তো সেটাই মূলত আজকে ইয়ার্নের যে ইভেন কিনা বা হেয়ারি কিনা, সে দুটো বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো চলো ঠিক আমরা শুরু করি। ইরেগুলারিটি ও আনইভেননেস এর বিপরীতে হচ্ছে ইভেননেস ও রেগুলারিটি। ওকে, তাহলে ইভেননেস ও মানে রেগুলারিটি কি? যেখানে কোনো ঝামেলা নেই, পুরো ফাইবার সবকিছু ইভেন এবং রেগুলার। রেগুলার বলতে কি বোঝায়? রেগুলার বলতে বোঝায় যে তার সবখানে সমান, অর্থাৎ লেন্থ এবং ওয়াইজ মানে কতটুকু মোটা চিকন সেটি পুরোটাতে একই রকম, সেটাকে বোঝাচ্ছে। তো আনইভেননেস আর ইরেগুলারিটি তাহলে তার বিপরীতটা বলা হচ্ছে দ্য মাস পার ইউনিট লেন্থ ভেরিয়েশন। মাস পার ইউনিট লেন্থ বলতে কি বোঝায়? প্রতি একক দৈর্ঘ্যের ওজন যদি ভেরি করে, মনে করো এটা একটা সুতা, এটাকে যদি আমি এখানে এক একক দৈর্ঘ্য অর্থাৎ 1 মিটার 1 মিটার করে কেটে ফেলি, 1 মিটার 1 মিটার 1 মিটার 1 মিটার করে কেটে ফেললাম, তাহলে এই প্রতি মিটারের ওজন যদি সমান হয় তাহলে সেটা রেগুলার বলবো আমরা। সমান হওয়া উচিত যদি রেগুলার হয়, কারণ থিকনেস তো সমান বা মোটা এই বটাটা তো সমান সব ক্ষেত্রেই, তাহলে তো প্রত্যেক 1 মিটারের দৈর্ঘ্য সেম হওয়ার কথা, তাই না? তো অনেক সময় হয়, তাহলে সেটাকে আমরা রেগুলার বলবো, আর যদি না হয় তাহলে সেটাকে ইরেগুলার বলবো, নন এজ ইরেগুলারিটি অর আনইভেননেস। যেখানে আমরা দেখতে পাচ্ছি, কি কি দেখতে পাই, যে থিন প্লেস অর্থাৎ নর্মাল যেটা হওয়ার কথা তার থেকে -50% কম, থিক প্লেস নর্মাল যা হওয়ার কথা তার থেকে +50% বেশি, এবং নেপস যেটা ফাইবারের সাথে প্রজেক্টিং হিসেবে থাকে, যেটাকে আমরা নেপস বলছি, এটাকে 200% ধরা হয়। তো এটাকে ইমপারফেকশনও বলা হয়, ইমপারফেকশন, ঠিক আছে? তাহলে ইরেগুলারিটি আর আনইভেননেস মানে হলো যে সব জায়গায় সমান নয়। এটা কিভাবে বুঝবো? যে প্রতি একক দৈর্ঘ্যের ওজন যদি সমান না হয়, সমান কেন হবে না? যদি ম্যাটেরিয়ালের কম বেশি হয় তাহলে তো আর সমান হবে না, তাই না? ওকে, তো এটাকে আমরা ইরেগুলারিটি বলে, ইরেগুলারিটির সংজ্ঞা পেলাম। এখন ইরেগুলারিটি আমরা কিভাবে রিকগনাইজ করতে পারি? বলা হচ্ছে ফ্লোয়িং ওয়েতে রিকগনাইজ করা যেতে পারে। সেগুলো কি কি? ভেরিয়েশন ইন লিনিয়ার ডেনসিটি, এটাকে আমরা লিনিয়ার ডেনসিটি বলছি, অর্থাৎ প্রতি একক দৈর্ঘ্যের, অর্থাৎ ডেনসিটি বলতে ঘনত্ব বোঝাচ্ছে এটা। ভেরিয়েশন ইন থিকনেস, মোটা বা চিকন, সেটিকে বোঝাচ্ছে। ভেরিয়েশন ইন টুইস্ট, অর্থাৎ প্রতি একক দৈর্ঘ্যে যে টুইস্ট দেওয়া হয়েছে সেটা সেম কিনা, এক সমান কিনা। ভেরিয়েশন ইন স্ট্রেংথ, স্ট্রেংথ কিরকম সেটির উপর, অর্থাৎ এটার স্ট্রেংথ। ভেরিয়েশন ইন কালার, অর্থাৎ কালার সব জায়গায় একই রকম কিনা, স্ট্রেংথ সব জায়গায় একই রকম কিনা। দেখা যাচ্ছে যে যেখানে কোনখানে স্ট্রেংথ বেশি, যেখানে জোড়া মানে ছোট সুতার ফাইবারটা একত্রিত করে ইয়ান তৈরি করা হয়, তাই না? এভাবে তো যেখানে জয়েন্ট গুলো আছে সেখানে হয়তো, যেমন পাটের দড়ি তৈরি করার সময় আমাদের যদি টুইস্টটা একটু লুজ হয় তাহলে কি হয়, যেখানে জয়েন্ট দেওয়া আছে সেখানে খুলে যায়, তাই না?
তো সেটাই বলা হচ্ছে, অর্থাৎ এই প্যারামিটারস গুলো অ্যানালাইসিস করে আমরা কিন্তু এটা করতে পারি, অর্থাৎ আমাদের যে ইয়ানের ইরেগুলারিটিটা বা ইভেন কিনা সেটা বের করতে পারি। তাহলে কোথায়? ইন লিনিয়ার ডেনসিটি, ইন থিকনেস, ইন টুইস্ট, স্ট্রেংথ, ইন কালার, এগুলো সবগুলো পর্যালোচনা করে আমরা ইয়ানটা রেগুলার কিনা বা আনইভেন কিনা সেটা বের করতে পারি। ওকে, পাশের ছবিতে আমরা দেখতে পাচ্ছি। তো এইটা বের করার জন্য আমাদের এইগুলো সহায়ক কিছু জিনিস জানা দরকার, যেমন এমপ্লিটিউড এবং ওয়েভ লেন্থ। তো এখানে এটা নিচের ছবিটা দেখো কি, যে ঢেউ আকৃতি, তো একই একটা রেগুলার গতিতে গেছে, তাই না? বলা হচ্ছে two terms wavelength and amplitude is used to describe the periodic variation. পিরিয়ডিক ভেরিয়েশনটা কি? যে ভেরিয়েশনটা বারবার আসে। মনে করো তুমি একটা পাটের দড়ি পাকিয়েছো, যার 2 হাত পর পর গিট্টু, 2 হাত পর পর গিট্টু, 2 হাত পর পর গিট্টু, তাহলে এটাকে আমরা পিরিয়ডিক ভেরিয়েশন বলবো। So the wavelength is distance from the one peak to the wavelength, the next amplitude is the measure of the main level. তো এটাকে যখন আমরা একটা হিসেবে ব্যাখ্যা করব, অর্থাৎ আমরা যে ডাটাগুলো পাবো সেগুলোকে যদি সাজাই এবং এরকমকে স্ট্রেট লাইন করি, তাহলে এই ধরনের পাওয়া যেতে পারে। অথবা এখানে যেটা দেখো, এই যে ঢেউটা বা ওয়েভটা একটা ওয়েভ লেন্থ দিয়ে বোঝানো হচ্ছে। এম এখানে মিন চার্ট ওয়েভ হাইট, এই যে এমটা দেখাচ্ছে, অর্থাৎ এই ঢেউগুলোর মাঝখানে, অর্থাৎ এটাকে গড় করে কতটুকু উচ্চতা। এ হচ্ছে অ্যামপ্লিটিউড অফ দা ওয়েভ ভেরিয়েশন, অর্থাৎ এইটুকু কতটুকু বা মিন লাইন থেকে এটা কতটুকু ম্যাক্সিমাম সেটা। এন্ড বি হচ্ছে ওয়েভ লেন্থ অফ দা পিরিয়ডিক ভেরিয়েশন। তাহলে একটা কমপ্লিট ওয়েভ এদিক থেকে এদিকে উঠছে, সেটাকে বোঝাচ্ছি আমরা। ওকে, তো নাও ওয়েভ লেন্থ অফ দা পিরিয়ডিক ভেরিয়েশন, লেন্থ কতটুকু সেটা। এটা কেন বোঝানো হলো? এটা বোঝানোর উদ্দেশ্য বা বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে ফল্টস গুলো সেটা কিরকম ভাবে হবে, প্রতি কত মিটার পর পর হবে, সেটা যদি পিরিয়ডিক্যালি নাকি আনপিরিয়ডিক বা পিরিয়ডিক্যালি না র্যান্ডমলি বা কিরকম, এইটা অ্যানালাইসিস করার জন্য আমাদের এমপ্লিটিউডটা জানা দরকার এবং ওয়েভ লেন্থটা জানা দরকার। তাহলে এখানে এমপ্লিটিউড হচ্ছে এটা গড় লেন্থ থেকে ম্যাক্সিমাম কত, আর ওয়েভ লেন্থ হচ্ছে দুটো শীর্ষ বিন্দুকে আমরা বলছি, অর্থাৎ পূর্ণ এক লেন্থকে ওয়েভ লেন্থ বলছি। ওকে, এবার আসে তাহলে পিরিয়ডিক ভেরিয়েশনটা কি? পিরিয়ডিক ভেরিয়েশন যেটা একটু আগেই বললাম আমি, বলা হচ্ছে যে all traces of the variation in weight per unit length show a random distribution of the deviation of the mean. So in a spectrum some traces definite sequence of thick and thin places in standard material related from the referred periodic variation. বুঝতেছো? অর্থাৎ যখন ভেরিয়েশনটা একটা নির্দিষ্ট লেন্থ পর পর বা একটা নির্দিষ্ট হতে পারে, যে কোনো কিছু নির্দিষ্ট, সেটা লেন্থ হতে পারে অথবা নির্দিষ্ট সেটা ওয়েট হতে পারে, পরপর ভেরি করবে একইভাবে, তখন সেটাকে আমরা পিরিয়ডিক ভেরিয়েশন বলবো। ওই যে বললাম যে এখানে গেট টু প্রতি মিটার পর পর যদি আসে, সেটাকে আমরা পিরিয়ডিক ভেরিয়েশন বলছি, অর্থাৎ একটা পিরিয়ড পর পর আসতেছে। ওকে, ক্লাসিফিকেশন অফ পিরিয়ডিক ভেরিয়েশন, এটিকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি: শর্ট টার্ম ভেরিয়েশন, মিডিয়াম টার্ম ভেরিয়েশন, লং টার্ম ভেরিয়েশন। শর্ট টার্ম ভেরিয়েশন, মিডিয়াম টার্ম ভেরিয়েশন। শর্ট টার্ম ভেরিয়েশন কি? বলা হচ্ছে যে 1 to 10 times fiber length, the amplitude of short term are greater than those of the longer terms variation. বলা হচ্ছে যে এই যে 1 থেকে 10 বার পর্যন্ত এটা আসতে পারে প্রতি ফাইবার লেন্থ, তাহলে সেটাকে আমরা বলতেছি শর্ট টার্ম। বলা হচ্ছে the amplitude of the short term generate before the longer term. মনে করো এটা বোঝানোর জন্য সহজভাবে যদি বলি, এখানে আমার তিনটা ইয়ান রয়েছে, তিনটা ইয়ানের প্রতি, মনে করো প্রতি মিটার আমি ভাগ করলাম। এখন বলা হচ্ছে যে 1 to 10 times of the fiber length, 1 to 10 times, মনে করো আমার যদি এখানে 10টা থাকে, এখানে 100টা থাকে, এখানে 1000টা থাকে, তাহলে বেশি হবে না? আরে আচ্ছা, আরেকটু বুঝি, বলা হচ্ছে ভালো করে দেখো এই কথাটা কি বলছে, 1 to 10 times the fiber length, 1 থেকে 10
পর্যন্ত, অর্থাৎ ফাইবার যে লেন্থটা রয়েছে 1 মিটার, এরকম 10 বার এরকম যদি ভেরিয়েশনটা হয় তখন সেটাকে আমরা শর্ট টার্ম ভেরিয়েশন বলছি। আবার 10 to 100 টাইমস অফ দ্য ফাইবার সেটাকে আমরা মিডিয়াম টার্ম ভেরিয়েশন বলছি, আর এটা লং টাইম ভেরিয়েশন বলছি। অর্থাৎ এই যে সমস্যাটা এটা কত তাড়াতাড়ি আসতেছে বা কত পরে আসতেছে, দেখা যাচ্ছে 1 থেকে 10 ভাগ 10 টাইমের মধ্যে, অর্থাৎ ফাইবারের লেন্থ যা তার মধ্যেই আসতেছে, এটা হলো শর্ট টার্ম। আবার মিডিয়াম কি, যে 1 থেকে 100 ভাগ পর্যন্ত গেলে একবার আসতেছে, সেটাকে আমরা মিডিয়াম টার্ম বলছি। আরেকটা কি, যে লং টার্ম, এটা হচ্ছে 1 থেকে 1000 বা 100 বার গেলে একবার আসতেছে। অর্থাৎ সমস্যাগুলো কিভাবে আসতেছে, আমরা বলি না যে ঘন ঘন প্রবলেম, এই যে ঘন ঘন প্রবলেম, অর্থাৎ সপ্তাহে একবার, মানে সপ্তাহে 3 বার আসতেছে, সেটা শর্ট টার্ম। মানে সপ্তাহে 10 বার আসতেছে, সেটা হলো শর্ট টার্ম। সপ্তাহে 5 বার আসতেছে, সেটা হলো মিডিয়াম টার্ম। সপ্তাহে একবার আসতেছে, সেটা হলো লং টার্ম। সো ইট ইজ ডিপেন্ডস অন দ্য লেন্থ অফ দ্য কি ফাইবার লেন্থের উপর ভিত্তি করে কতবার আসতেছে সেটাকে আমরা বলতেছি শর্ট টার্ম, মিডিয়াম টার্ম এন্ড লং টার্ম ভেরিয়েশন। ওকে, মানে সমস্যাগুলো বা ফল্ট গুলো কত দূর দূর পর্যন্ত আসতেছে, কেন ইরেগুলারিটি হয় বা কেন ইরেগুলারিটি ঘটে, প্রপার্টিস অফ দ্য র ম্যাটেরিয়াল যদি ঠিকঠাক না হয়, ইনহারেন্ট শর্টকামিংস ইন ইয়ার্ন মেকিং প্রিপারেটরি মেশিন, আমাদের ইনহারেন্ট শর্টকামিংস, যখন ইয়ার্ন তৈরি করছি তখন যদি টুইস্ট ঠিক মতো না হয় তাহলে খুলে যাবে, বা শুধুমাত্র ইয়ার্ন তৈরি করার সময় কোথাও শর্ট ফাইবার গুলো পড়েছে, কোথাও লং ফাইবার গুলো পড়েছে, অর্থাৎ ইয়ার্ন মেকিং এর সময় প্রবলেম হতে পারে। দেন মেকানিক্যালি ডিফেক্টিভ মেশিনারি আমরা ইউজ করলে ঝামেলা হতে পারে। এক্সটার্নাল কজেস ডিউ টু দ্য ওয়ার্কিং কন্ডিশন অফ ইনএফিশিয়েন্ট অপারেশন, এক্সটার্নাল সমস্যা হতে পারে, হিউমিডিটি কম বেশি হতে পারে ইত্যাদি। মেথডস অফ মেজারিং ইরেগুলারিটি, এখন আমরা ইরেগুলারিটি কি, কিভাবে, কি পিরিয়ডিক নাকি নন পিরিয়ডিক, শর্ট টার্ম নাকি লং টার্ম, কেন হয়, এগুলো জানলাম। এখন প্রশ্ন হচ্ছে এই ইরেগুলারিটিটা আমরা আমাদেরকে ইয়ার্ন দিলে আমরা মাপবো কিভাবে, বুঝবো কিভাবে? তো সেইগুলো ইয়ার্ন ইরেগুলারিটি মেজার করার জন্য অনেকগুলো পদ্ধতি দেওয়া আছে। তো প্রথম পদ্ধতি আমরা যদি বলি ভিজুয়াল মেথড, যেমন ব্ল্যাকবোর্ড, ড্রামস, যে কোনো একটা ব্ল্যাকবোর্ডে এরকম জোরালে আমরা এখানে ইয়ার্ন গুলো পাশাপাশি থাকলে দেখতে পাবো যে কোনো প্রবলেম আছে কিনা। ড্রামে একইভাবে ফটোগ্রাফিক ডিভাইস প্রজেকশন, হ্যাঁ, ফটোগ্রাফিক ডিভাইসের মাধ্যমে, ল্যাব মিটারস এর মাধ্যমে, অর্থাৎ চোখে দেখে বোঝার একটা উপায়। তোমার সামনে যদি ইয়ার্ন গুলো দেওয়া হয় এভাবে, তাহলে তুমি কি দেখে বলতে পারবে যে মোটা বা চিকন। সেটা যদি খুবই সূক্ষ্ম হয় তাহলে তো সম্ভব না, বাট যেটা চোখে দিয়ে সম্ভব সেরকম কিছু দিলে তো তুমি বলতেই পারবে, তাই না? ভিজুয়াল মেথড। এরপরে যদি বলি কাটিং এন্ড ওয়েটিং মেথড, নাম শুনেই বোঝা যাচ্ছে যে কাটিং এবং ওয়েটিং মেথড কি হবে, কাটবো এবং একই সাথে ওজন করবো। ওকে, তো সেটা ল্যাব স্কেল, ল্যাব মিটার, সালাইভার টেস্ট হয়, হ্যান্ড ওয়ার্কিং, কাউন্ট ভেরিয়েশন, শর্ট কাউন্ট লেন্স ইত্যাদি পদ্ধতিতে মাপা যায়। অর্থাৎ নির্দিষ্ট লেন্থের মাপ, সবগুলো লেন্থ হবে সমান, তারপর ওজন করব। তাহলে সবগুলো লেন্থ যেহেতু সমান, ওজনও সমান হওয়ার কথা। যদি ওজন সমান হয় তাহলে রেগুলার, যদি না হয় তাহলে ইরেগুলার। ভেরিয়েশন ইন থিকনেস স্ট্যান্ডার্ড আন্ডার কম্প্রেশন, কম্প্রেশনের মাধ্যমে থিকনেস এর কোনো ভেরিয়েশন আছে কিনা সেটা বিচার করব। কিরকম, যে এখানে দুটো মেশিন রয়েছে, উইরা লেভেল রবিং লেভেলনেস টেস্টার এবং লিনরা রোলার ইয়ান ডায়ামিটার, যে দুটোর মাধ্যমে আমরা থিকনেস এর ভিতরে ফেলে আমরা এটা করতে পারি। আমরা সহজ করে যদি বলি তোমাদেরকে, ওই যে টেবিলের যখন একটা খাটো হয়ে যায়, খুরা পাতা, অর্থাৎ পা বলবো আমরা, যখন কোথাও বসাতে, তাহলে নিচে তার দেই না, প্রক্সি মারি না আমরা, ফলে কি এটা উঁচা হয়ে যায় না? তো এখানে এই যে থিকনেস আন্ডার কম্প্রেশন, অর্থাৎ একটা নির্দিষ্ট প্রেসারের ভিতর দিয়ে যদি কোনো একটা কিছুকে পাস করা হয় একই ইউনিটের, তাহলে তার লেন্থ, ডায়ামিটার, অর্থাৎ কম্প্রেশনটা একই রকম থাকবে যদি একই রকম মোটা হয়ে থাকে। আর যদি কম বেশি হয় ইয়ানের ভিতরে, তাহলে কম্প্রেশনটাও কি, কম্প্রেশনের ফলে সেটা কম বেশি দেখাবে। তো এখানে দুটো মেথড ইউজ করা হচ্ছে, একটার নাম লিনরা এবং আরেকটার নাম হচ্ছে উইরা। তো এখানে দেখো একটা ন্যানোমিটার লাগানো আছে এনভিল, ফাইবারটাকে এই যে পেয়ার অফ রোলার্স এর ভিতর দিয়ে পাস করা যখন হচ্ছে, তখন কি এগুলো এক একটা করে কিন্তু রোলার, ঠিক আছে, এই সার্ফেসের ভিতর দিয়ে যাচ্ছে।
এখন এখানে যদি যেতে যেতে এরকম একটা মোটা জায়গা যায় তাহলে কি হবে, রোলারটা একটু স্পান হবে না? দুটা রোলার ঘুরতেছে, এর মাঝখান দিয়ে যদি কোথাও মোটা কোথাও চিকন যায় তাহলে রোলারটা কি মানে ঘুরতেছে, তাহলে কোথাও আপ ডাউন কম করবে। কোথাও বেশি হবে, ঠিক আছে? ফলে এখানে মাইক্রোমিটারের মাধ্যমে সেই রিডিংটা পাওয়া যাবে এই রোলারের মাধ্যমে। এটা একটা হতে পারে। আর একটা রোলার লোভিং টেস্টার, এরকম দুটো রোলার পেয়ার অফ রোলারের ভিতর দিয়ে পাস করা হয় এবং এখানে একটা রোলারের গায়ে একটা ইয়ে লাগানো থাকে, ওই যে চাবির দোকানে চাবি বানানো দেখছো, ওই যে যারা চাবি বানায় এখন, ওই যে দুটো একই রকম থাকে, একটার সাথে আরেকটা একই রকম হয়। তো এখানে যখন মনে করো এখানে একটা খাতা লাগাই দিছো কলম দিয়ে, তাহলে কি হবে, এটাকে যখন এদিক দিয়ে পাস করবা রোভিংটাকে, তাহলে একই প্রেসারে ঘুরছে, তাহলে যেখানে কম, যখন দেবে যাচ্ছে কলমটা উপরে উঠতেছে, যখন বেশি নিচে দুটা কাছাকাছি আসতেছে তখন কলমটা বসে যাচ্ছে, বা এখানে সিগনেচার যেটা সিগন্যাল অ্যাসেস করবে সেটা বসে যাচ্ছে। অর্থাৎ এই পেয়ার রোলারের ভিতরে কম্প্রেশনের মাধ্যমে আমার ইয়ানটা মোটা না চিকন সবখানে সেটা যদি একই রকম হয় তাহলে কি একই রকম ভাবে এটা থাকবে সোজা, এটা যদি কম বেশি হয় তাহলে উঠানামা করবে, ইজন্ট ইট? ওকে। ইলেকট্রিক ক্যাপাসিটেন্স ট্রানজিস্টর রয়েছে, ফিল্ড এন্ড ওয়ালকার, উস্টার টেস্টার। ওকে। এছাড়াও ফটো ইলেকট্রিক টেস্টার রয়েছে। তো আমরা যদি কোন একটা দড়িকে, তোমাদের বাসায় যে দড়ি রয়েছে, এটা গ্লাসের মধ্যে দিয়ে লাইট প্রজেকশন করে ধরো, তো কাছ থেকে কি দেখবা যে দড়ির সাথে সাথে আরো ছোট ছোট ফাইবার গুলো রয়েছে। অর্থাৎ ফটো ইলেকট্রিক মেথড ইউজ করে আমরা বের করতে পারি, যেমন উইরা ফটো ইলেকট্রিক টেস্টার, লিনরা টেস্টার রয়েছে, যেগুলোর মেথডের মাধ্যমে ইয়ানের যে লেভেল কিনা রেগুলার কিনা সেটা বের করা যায়। এছাড়াও এয়ারফ্লো মেথড, মার্কারি ডিসপ্লেসমেন্ট মেথড ইত্যাদি রয়েছে। তো এখানে আমরা অল্প কয়েকটা দেখবো, যেহেতু এতগুলো দেখা সম্ভব না। উস্টার ইভেননেস টেস্টার, এই উস্টার ইভেননেস টেস্টারের মাধ্যমে আগে আমরা দেখবো, তারপর বাকিগুলো দেখবো। উস্টার ইভেননেস টেস্টার একটি মডার্ন মেশিন, যেই মেশিনের মাধ্যমে আমরা সহসাই ইয়ানের সব প্রকার টেস্টই প্রায় করতে পারি। এই উস্টার ইভেননেস টেস্টার মাধ্যমে ইয়ানের রেগুলারিটি আমরা মাপবো, সেটির প্রিন্সিপাল হচ্ছে ক্যাপাসিটেন্স মনিটরিং অফ ইয়ান মাস ভেরিয়েশন। এখানে দুটো প্লেট ইউজ করা হয়, দুইটা প্লেটকে বলা হচ্ছে ক্যাপাসিটেন্স প্লেট, এখানে বিদ্যুৎ প্রবাহ করা হয়। এখন কথা হচ্ছে অন মাস ভেরিয়েশন, এই দুটো সেন্সরের ভিতর দিয়ে ইয়ানটাকে পাস করা হয়। তো এই দুটোর যখন ক্যাপাসিটর প্লেটের ভিতর দিয়ে ইয়ানটাকে পাস করা হবে, তখন এর যদি কোথাও কম অথবা বেশি থাকে, তার জন্য ক্যাপাসিটেন্স যে প্লেটগুলো রয়েছে তারা ভিন্ন ভিন্ন রেজোনেন্স বা ভিন্ন ভিন্ন ইলেকট্রিক ফিল্ড এখানে শো করবে, ফলে এখানকার ফ্রিকোয়েন্সি উঠানামা করবে এবং ডাটাগুলোর অ্যাকুরেট হবে। এটি হচ্ছে প্রিন্সিপাল। This instrument is used to measuring the evenness of fiber assembly such as saliva, roving, yarn-based capacitance principle. A high frequency electric field is generated. This generated in the sensor slot between a pair of capacitor plate. These are capacitor plate এবং এখানে একটা high frequency electric field তৈরি হয়েছে। If the mass weight per unit of the fiber assembly between the capacitor plate change, তাহলে কি যখন মাস চেঞ্জ হবে তখন কি এটা ইলেকট্রিক সিগন্যাল is altered into the output signal to the sensor and changes accordingly. তো ওজন যখন সুতার ওজন যখন কম বেশি হবে, এখানে ওজন কম বেশি হলে তাহলে কি হবে, আমার ইয়েটাও ডিফ্লেক্ট হবে। ওজন কম বেশি হলে আমার যে ইয়েটা রয়েছে ইলেকট্রিক ফিল্ডটা, ফলে সিগন্যাল ভিন্ন হবে। দ্য চেঞ্জ ইন ক্যাপাসিটেন্স ডিপেন্ডস আপন, কিসের উপর ডিপেন্ডস করছে, এইটার কন্ডিশনের উপর, মাসের উপর। মাস ভেরিয়েশন অর্থাৎ এটার কি পরিমাণ মাস ভেরিয়েশন হচ্ছে, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট এন্ড দ্য ময়েশ্চার অফ দ্য ফাইবার। আমরা জানি যে ময়েশ্চার দিলে সেটার ইলেকট্রিক কন্ডাক্টিভিটি কিন্তু বেড়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু ভুল মান পাবো আমরা। So however the electric signal is amplified by a simplifier, and simplified signal is laid to the transducer, and the transducer introduced along the signal converted into signal directly by the use computer. তাহলে কি হচ্ছে,
এই দুটো ক্যাপাসিটেন্স প্লেট, এখানে ইলেকট্রিক ফিল্ড রয়েছে, এর ভিতর দিয়ে আমরা সুতাটাকে পাস করছি। যখন সুতাটা মোটা চিকন হচ্ছে তখন আমার সিগন্যাল গুলো একরকম দেখাচ্ছে, আর যখন একই রকম থাকবে তখন কি এই লাইনটা স্ট্রেট লাইন হতো, এই লাইনটা স্ট্রেট লাইন হতো, যেহেতু কম বেশি আছে তাহলে এরকম হচ্ছে। এটা সেই মেশিন, এটা সেই ইলেকট্রিক সেই ক্যাপাসিটর, এর ভিতর দিয়ে সুতাটাকে পাস করানো হয়, এটার ফুল মেশিন গ্রুপ হচ্ছে এটা। ওকে, মেকানিজম বোঝা গেছে? আচ্ছা, আবার আছে এখানে মেকানিজম বলা হচ্ছে। দেখো, এইটা হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড, দুটো প্লেট, এর ভিতর দিয়ে যখন কোনো সুতা যাচ্ছে তার ভরের সাথে সাথে ইলেকট্রিক ফিল্ডটাও চেঞ্জ হচ্ছে। তো এখন সেজন্য মাস সিগন্যাল বলতেছে। এই যে ভরের সিগন্যালটা চেঞ্জ হচ্ছে, এটা যদি একই রকম ভর থাকতো তাহলে সিগন্যালটা কি একই রকম দিত। সো Premier evenness tester estimate the level of evenness in yarn, rubbing or saliva by measuring the mass of variation along the layer using the universally renowned capacitance principle. The measuring device is electric capacitor parallel in the air capacitor. Under the certain condition, the effect introducing a non-conducting material such as saliva, yarn ইত্যাদি ইত্যাদি। তাহলে এর প্রিন্সিপালটাই হচ্ছে কি, মাসের সাথে সাথে এর ভিতরের যে ইলেকট্রিক ফিল্ডটা আছে সেটা ডিফ্লেক্ট করবে। মাস যদি কম বেশি হয় ইলেকট্রিক ফিল্ডটাও ডিফ্লেক্ট করবে, মাস যদি একই রকম হয় তাহলে ইলেকট্রিক ফিল্ডটা একই রকম থাকবে, ডিফ্লেক্ট করবে না। সো দিস ইজ দ্য প্রিন্সিপাল অফ দিস capacitance method. Okay, if the material is drawn through the capacitor continuously, the changes in the capacitor will follow the variation in weight per unit length of the standard and unit per weight length being capacitor. So it is necessary to detect the changes in capacity in the variation. Okay, এটা হলো আমাদের ক্যাপাসিটেন্স মেথড। অ্যাডভান্টেজ কি? the CV percentage মাপা যাবে, চেঞ্জ ইন ক্যাপাসিটি পার ইউনিট লেন্থ মাপা যাবে, হাই স্পিড করা যাবে, সিভি এমডিএম সিবি মাপা যাবে ইত্যাদি। এই হচ্ছে আমাদের ক্যাপাসিটেন্স মেথড। ডিসঅ্যাডভান্টেজও কিছু রয়েছে, বলা হচ্ছে the result obtained by the machine is affected by moisture content of the material. এটাতে যদি আমরা ময়েশ্চার দেই বা ময়েশ্চার যায় তাহলে কিন্তু এটার রেজাল্টটা ভেরি করবে, কারণ ময়েশ্চারের সাথে ইলেকট্রিক ফিল্ডের সম্পর্ক রয়েছে, বিদ্যুৎ পরিবহন করে দিবে। Machine cannot detect the thick and thin places. এরা thick thin place ডিটেক্ট করতে পারবে না, এরা খালি কি ডিটেক্ট করবে, যে মাস ওজন কত হচ্ছে, ভর। In this instrument, material up to certain thickness can be tested. At a certain thickness পর্যন্ত, the certain cross-sectional shape there should be separate arrangement in this instrument, guiders or twister ইত্যাদি। অপটিক্যাল মেথড প্রথমে গেল কি আমাদের ক্যাপাসিটেন্স মেথড। ক্যাপাসিটেন্স মেথড তো সবাই বুঝতে পেরেছো নিশ্চয়ই, যে ক্যাপাসিটর প্লেটের ভিতর দিয়ে গেলে ইলেকট্রিক ফিল্ডের ভিতর দিয়ে গেলে ইয়ানের ভরের অর্থাৎ কতটুকু ম্যাটেরিয়াল আছে তার উপর ভিত্তি করে ইলেকট্রিক ফিল্ডটা বোঝানো হয়। ওকে, এরপরে আসি আমরা অপটিক্যাল মেথড। তাহলে অপটিক্যাল মেথডের মাধ্যমে আমরা কিভাবে এটা মাপবো, সেগুলো হচ্ছে আমরা যদি বলি যে অপটিক্যাল মেথডে, the optical method measure the variation in the diameter yarn into the mass. The instrument in infrared into two identical surfaces. The yarn passes speed through the beams, looking for light on the measuring receiver. আমরা যদি আমাদের ছবি শ্যাডো ড্যান্স দেখছো তোমরা, শ্যাডো ড্যান্স কি হয়, এর বাইরে একটা পর্দা থাকে, তাই না, এপাশে ডান্স করে, তার ছায়াটা এই পাশে দেখা যায়, তাই না, এপাশে দেখা যায়। তো এখন এই অপটিক্যাল মেথডটাও ঠিক তাই, আমরা যদি কোনো ইয়ানের উপর এরকম তার শ্যাডোটা নিতে পারি তাহলে সেই শ্যাডোটাতে তার মোটা না চিকন বা কিরকম সেটা বোঝা যাবে। তো চলো দেখা যাক অপটিক্যাল মেথড গুলো কি কি। বলা হচ্ছে দ্য ইন্টেন্সিটি, এখানে দেখো অ্যারেঞ্জমেন্টটা দুটো, একটা সোর্স লাইট সোর্স, এই লাইট সোর্স থেকে আমার লাইট দুই দিকে সমানভাবে যাচ্ছে, অর্থাৎ একই ইয়েতে, অর্থাৎ এর যে ডায়ামিটার এবং এর ডায়ামিটার সমান। তো এখানে ফাইবারটা আছে বা ইয়ার্নটা আছে, ফলে কি হবে দেখো এখানে ফাইবার বা ইয়ার্নটার কারণে
আলোটা যেতে পারছে না এবং অল্প একটু যাচ্ছে, ফলে এটা বাধাপ্রাপ্ত হলো, এখান থেকে একটা সিগন্যাল পাবো। ওকে, এবং এখানে একই মানের এখানে ফুল যাচ্ছে, অর্থাৎ এখানে ফুল রিসিভার। তাহলে এই যে ফুল রিসিভার থেকে এখানে যে অল্প রিসিভার হলো, এটা যদি আমরা বিয়োগ করি বা এই মানটা যদি আমরা পাই, তাহলে আমরা দেখতে পারবো যে আমার এটা কনস্ট্যান্ট কিনা। ঠিক আছে, এক সময়, কারণ সুতাটা যখন পাস হবে তখন তো এই যে বিয়োগফলটা সবসময় সমান হওয়ার কথা, কিন্তু যদি সমান না হয় তাহলে সেটি ঝামেলা আছে। এইভাবে অপটিক্যাল মেথডের মাধ্যমেও আমরা কি করতে পারি, অ্যানালাইজ করতে পারি, ম্যানেজ করতে পারি। ঠিক আছে, আমাদের যে ইয়ান ইরেগুলারিটি রয়েছে সেটা। সো এখানে দুটো পার্থক্য দেওয়া রয়েছে অপটিক্যাল মেথড এন্ড ক্যাপাসিট্যান্স মেথডের ভিতরে। আমরা যদি প্রথমেই দেখি অপটিক্যাল মেথডে কি, যে কারেন্ট flowing vary and circuit as the thickness of the yarn. অপটিক্যাল মেথডে লাগবে চেঞ্জ ইন দ্য ক্যাপাসিটি ইন ওকার ভেরিয়েশন ইন দ্য ব্রিজ। অপটিক্যাল মেথডে কারেন্ট পরিবহন করুক বা না করুক, দ্যাট ডাজন্ট ফ্যাক্ট, বাট ক্যাপাসিট্যান্স মেথডে কারেন্ট পরিবহন করছে কিনা, দিস ইজ ইম্পর্টেন্ট। ময়েশ্চার ইন ম্যাটেরিয়াল ক্যান নট বি এফেক্টেড দ্য নিউজ, কোনো দরকার নেই ক্যাপাসিট্যান্স মেথডে। এখানে ময়েশ্চার কিন্তু এফেক্ট করছে, যে বিদ্যুৎ পরিবহন। ক্রস সেকশন ইজ স্ট্যান্ডার্ড ইজ জাজড বাই ফটোইলেকট্রিক সেল ওয়াট পার ইউনিট। এখানে ফটো এক ক্রস সেকশন আমরা মেজার করছি ইয়ানের, বাট এখানে ওয়াট পার ইউনিট লেন্থ মেজার করছি। সব ট্রাস্টেড compare places and is detected by the instrument cross sectional shapes and difference. Okay, it can be measure diameter variation, measure mass variation. Select a diameter, rest হচ্ছে mass variation. So these are the difference between capacitance and optical method. Now the question is here that yarn hardiness, আমরা ইয়ার্ন হেয়ারিনেস কিভাবে মাপবো? প্রথমটা গেল আমাদের ইয়ার্ন ইরেগুলারিটি, সেটা ক্যাপাসিট্যান্স মেথড, এবং আমরা আলোর ফটো ইলেকট্রিক মেথডে দেখলাম। এরপরে আসি ইয়ার্ন হেয়ারিনেস, মানে হচ্ছে ইয়ার্নের গায়ে ছোট ছোট যে সমস্ত ফাইবার সমূহ রয়েছে সেগুলো। তো ইয়ার্ন হেয়ারিনেস কি, ওই যে প্রথম যে ছবিটা দেখলাম নিচে, সেটাকে আমরা ইয়ার্ন হেয়ারিনেস বলছি। এই ইয়ার্ন হেয়ারিনেস আমরা কিভাবে মাপবো? বলা হচ্ছে স্পান yarn which are spun from the staple fiber are hairy, but it means the fiber ends come out the main body, মনে করো মেইন বডি থেকে বাইরে এসেছে, become its hairy, and its type of yarn fault. Sizing is done before looming. The yarn is reduced hairiness after gray. ওই যে আমরা ময়দা লাগাই না দড়ির উপর, দড়িতে, তো দড়িতে ময়দা লাগালে কি হবে, দড়ির উপরের যে শর্ট ফাইবার গুলো সেগুলো আটকে যাবে। তো সেটারই কথা বলছে, আমরা যদি সাইজিং করে থাকি শক্তি বাড়ানোর জন্য, তো সেই ক্ষেত্রে এখানে আমরা এটা হেয়ারিনেসটা রিমুভ হয়। তো যাই হোক, হেয়ারিনেস কি সেটা তো আমরা সবাই বুঝেছি ইয়ার ক্ষেত্রে। তাহলে এবার মেথড অফ মেজারমেন্ট অফ ইয়ার্ন হেয়ারিনেস, কিভাবে ইয়ার্ন হেয়ারিনেস আমরা মাপবো? একটা হচ্ছে মাইক্রোস্কোপিক মেথড, সিঞ্জিং মেথড, ফটো ইলেকট্রিক মেথড, আরো কিছু মেথড রয়েছে। আচ্ছা, এইগুলোই মাইক্রোস্কোপিক মেথড, সিঞ্জিং মেথড এবং ফটো ইলেকট্রিক মেথড। তাহলে এই যে মেথড যেটাই হোক না কেন, মেশিন গুলো আমাদের যেগুলো দরকার ইয়ার্ন হেয়ারিনেস মাপার জন্য, শিরলি অ্যাটলাস হেয়ারিনেস টেস্টার, জিগলি হেয়ারিনেস টেস্টার, তারপর হচ্ছে যে উস্টার টেস্টার, প্রিমিয়ার টেস্টার ইত্যাদি। ঠিক আছে, যেগুলোর মাধ্যমে আমরা মাপতে পারি। এরপরে এখন তাহলে একটু জানা দরকার ইফেক্ট অফ ইয়ার্ন হেয়ারিনেস। এই হেয়ারিনেসটা থাকলে কি হবে, এটা কি দরকার? খুবই পরিষ্কার করা না করলে হবে না। বলা হচ্ছে the spun yarn hairiness is caused by fiber protruding of the yarn and flowing are the effects of hairiness on the yarn qualities. বলা হচ্ছে it imparts fuzzy appearance to the yarn and reduce the luster of the yarn. fuzzy appearance এরকম থাকবে গোল গোল তোমার কাপড়ের মধ্যে, এবং আলোকটার রশ্মিটা পড়লে অ্যাবজর্ব করে নেবে, সেটাকে রিফ্লেক্ট পাঠাবে কম, ফলে ফেব্রিকটা ডাল দেখাবে। it affects the proper size of the yarn. Okay, it causes the moon breakage and during the weaving and has as adjoining the threads of sticking together. It reduces the fabric quality by creating oil-based bursts of the fabric, and it causes greater peeling in case of polyester cotton blends. এই ঝামেলাগুলো ঘটাবে।
এছাড়াও তুমি যদি প্রিন্ট করতে চাও, ডাইং করতে চাও, সেখানে ঝামেলা ঘটাবে। মনে করো ইয়ে সহ প্রিন্ট করে দিলা, হেয়ারে সহ, তারপর পরে টেনে খুলে তুলে ফেলা যাচ্ছে, তাহলে তো হবে না। ইফেক্ট অফ হেয়ারিনেস। আচ্ছা, এখন একটু মাপা দরকার যে হেয়ারিনেসটা কিভাবে মাপবো। তাহলে হেয়ারিনেস মাপার জন্য আমাদের যে মেথড রয়েছে সেটিও ফটো ইলেকট্রিক মেথড। বলা হচ্ছে, মানে ভালো করে দেখো, বলা হচ্ছে a beam of light from laser diode is allowed to the lens. The difference rays proportional ion thickness are observed by filter which is present between lens and photodiode. এবার এটাকে অবজার্ভ করা হয়। Thereby only those different rays from the projecting fibers can convert into proportional electrical signal by means of photodiode and further evaluation of heariness. The above principle কি, এটার মাধ্যমে রিসিভার আমাদের এখান থেকে অ্যাবজর্ব করবে যে কি পরিমাণ হেয়ারি ফাইবার আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রিমিয়ার হেয়ারিনেস টেস্টটা, যার মাধ্যমে আমরা এটা মাপতে পারি। সো অ্যাপ্রক্সিমেটলি every 1 centimeter of yarn is examined by the premier hairiness, একবারে ইলাইট hairiness mold over the total length of the yarn. The hairiness corresponds to the total length of projecting fiber with 1 centimeter. For example, hairiness 5 means corresponding to total length of 5 centimeter in yarn in one time. So এখানে দুটো ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। আরো কিছু কথা আছে বাকি যেগুলো একটু বলা দরকার, যেমন ব্ল্যাকবোর্ডস মেথড বা এটার ক্ষেত্রে আমাদের একটা বোর্ড থাকে, এই বোর্ডে আমার ইএন গুলোকে জোড়ানো হয় সমান স্পেসে একটা মেশিনের সাহায্যে। জোড়ানোর পর সেই যে ইয়েগুলো আছে, বোর্ড গুলো যেটা জোড়াইলাম, সেই ইয়ান গুলো সহ আমি লাইট বক্সে যাব এবং গিয়ে দেখবো যে আসলে কোথায় আমার প্রবলেম হচ্ছে বা কোথায় একটু মোটা চিকন বা কি দেখা যাচ্ছে। সেটি হচ্ছে ব্ল্যাকবোর্ডস বা ড্রাম মেথড। ঠিক আছে, পরে হচ্ছে আমরা কাটিং এন্ড ওয়েটিং মেথডের নাম শুনেছি, তাই না? তো মনে করো তোমার কাছে, তোমাকে বলা হলো ইয়ানটা 1 মিটার বা 1 সেন্টিমিটার বা 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার করে কেটে ওজন করে প্রত্যেকটা, তাহলে ইয়ানটা সবগুলো 5 সেন্টিমিটার করে কেটে ওজন করলে প্রত্যেকটাই সমানই হওয়ার কথা। তো এভাবে দেখবো যে কতটুকু সমান হচ্ছে, তখন আমরা এটা দিয়ে গ্রাফ করব। এটা যদি মিন লাইন হয় এগুলোর, তাহলে দেখবো যে কতটুকু। ঠিক আছে, এটি হচ্ছে কাট এন্ড ওয়েট মেথড। তাহলে কি করব, সেই জন্য একটা খোদাইকৃত নাট, এরকম একটা খোদাইকৃত নাট থাকে, ওটার উপরে প্রথমে জোড়াতে হয় ইয়ানটা, কারণ নাহলে তুমি সমান হবে কিভাবে, সবগুলা যে তোমার সমান হবে এমন তো কোনো গ্যারান্টি নেই। তাহলে কি হচ্ছে, এরকম একটা খাজলা নাটের উপর ঝোলানো হয়, তারপর সেই খাজ বরাবর এই ব্লেডটা ধরে বা কেচি দিয়ে এক টান কেটে দেওয়া হয়, ফলে প্রত্যেকটা দৈর্ঘ্য সমান হয়ে যায় এবং প্রত্যেকটা কি করা হয়, ওজন করা হয়। এটার মাধ্যমেও হতে পারে কাট এন্ড ওয়েট মেথড। ঠিক আছে, মেথডস ইরেগুলারিটি মেজারমেন্ট করা। ওকে, কাট এন্ড ওয়েট মেথড। তারপর ওকে, সো আজকের লেকচারে যতটুকু ছিল আমাদের সেটি প্রায় শেষ। যে আমাদের ইয়ান ইভেননেস মেজারমেন্টের জন্য আমরা যদি প্রথম থেকে একবার দেখে আসি, প্রথমত ছিল ইভেননেস আর আনইভেননেস কাকে বলে। তাহলে ইভেননেস আর আনইভেননেস বলতে সেটাই বোঝাচ্ছে যেটি কি, অর্থাৎ যখন ইভেন থাকছে না, ইকুয়াল থাকছে না, মাস পার ইউনিট লেন্থ যখন সমান থাকছে না, তখন আমরা সেটাকে ইরেগুলারিটি আর আনইভেননেস বলি। সেটি হতে পারে লিনিয়ার ডেনসিটিতে, হতে পারে থিকনেসে, হতে পারে টুইস্টে, হতে পারে স্ট্রেংথে, হতে পারে কালারে। ঠিক আছে, তো অ্যামপ্লিটিউড এবং ওয়েভলেন্থ কি, যে মিন লেন্থ থেকে সবচেয়ে বেশি যে নাম্বারটা সেটাকে আমরা অ্যামপ্লিটিউড বলছি, আর কি বলছি, অ্যামপ্লিটিউড বলছি। ঠিক আছে, আর ওয়েভলেন্থ হচ্ছে পুরো একটা কমপ্লিট, যেটাকে ওয়েভলেন্থ বলছি। পিরিয়ডিক ভেরিয়েশনটা হচ্ছে যে পিরিয়ডিক্যালি আসবে, 2 মাস পর পর 2 মাস পর পর এ ধরনের। ঠিক আছে, তো
তো এটাকে শর্ট টার্ম, মিডিয়াম টার্ম এবং লং টার্ম হিসেবে ভাগ করা হয়েছে। কজেস অফ ইরেগুলারিটি কেন হয় সাধারণত? র মেটেরিয়াল পারচেসের সময় যদি খেয়াল না করি, ডিফারেন্স শর্ট ফেভারে, নিয়ার মার্কেটিং, প্রপ্রাইটারি মেশিন ইত্যাদি ইত্যাদি। তো এখানে আমরা অনেকগুলো মেথড দেখেছি, ভিজুয়াল মেথড দেখেছি যেটা ব্ল্যাকবোর্ডের কথা বললাম, তারপরে কাটিং এন্ড হোয়াইটিং মেথডের কথা বলছি, ঠিক আছে, তারপর এখানে লিলরা, তারপর ফিল্ড এন্ড ওয়ার্কার, উস্টার, ক্যাপাসিটেন্স ইত্যাদি কথা বলছি। ওকে, নাও এয়ার ফ্লো, মার্কারি ডিসপ্লেসমেন্ট আর অনেকগুলো টেস্ট রয়েছে, ঠিক আছে। মেজারিং প্রিন্সিপাল, উস্টার ইভেন্স টেস্টারে যেটা ক্যাপাসিটেন্স মেথডে হয় সেটাই কিন্তু বলে দিলাম। ওকে, নেক্সট হচ্ছে এটা অপটিক্যাল মেথড। অপটিক্যাল মেথডে কিভাবে আমরা এখানে দেখেছি যে কিভাবে করছি, যে প্রথমে হলো লাইট পাস করা হচ্ছে দুটোতে একই রকম ভাবে, এবং লাইটের অনুপস্থিতি এবং উপস্থিতি থেকে ইয়ানের যে ভলিউম সেটা বের করা হচ্ছে। মেথড ইয়ান হ্যারিনেস, যেটাকে আমরা বলতেছি যে প্রচুর পরিমাণে কি রয়েছে, ছোট ছোট ফাইবার রয়েছে, যেটাকে আমরা বলতেছি ইয়ান হ্যারিনেস। মেথডস অফ ইয়ান হ্যারিনেস এর ভিতরে আমরা এখানে দেখতে পাচ্ছি মাইক্রোস্কোপিক সিগন্যালিং, ফটো সিনজিং, ফটো ইলেকট্রিক প্রিন্সিপাল এটসেট্রা। মিটার ছিল অনেকগুলা, তার ভিতরে একটা দেখেছি হ্যারিনেস টেস্টটা। এখানে ছবি দেওয়া আছে, ছবির সাথে ভিডিও লিংক দেওয়া আছে, তোমরা চাইলে এটা দেখে নিতে পারো। তো এই ছিল আজকের ছোট্ট লেকচার। ইফ এনি কোশ্চেন দেন আমরা কথা বলবো, 1 মিনিট আছে, এখনই কেটে যাবে, আবার জয়েন করবে, ঠিক আছে।